সপ্তদশ শতাব্দীর শেষ দিক। সুতানুটির গঙ্গার ধার তখনও ঘন জঙ্গলে ঘেরা। বেশ কিছু জায়গায় জঙ্গল পরিষ্কার করে শুরু হয় কলকাতার নিজস্ব কুমোরপাড়া। না, কলকাতা শহর হয়ে উঠতে তখনও অনেক দেরি। গঙ্গা বর্তমানে যেখান দিয়ে বইছে সেইখানে ছিল না। তাহলে কোথায় ছিল? সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে না দেখলে অনেক অজানা কথা কিন্তু অজানাই থেকে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। কলকাতার বিখ্যাত কুমোরটুলি শুধুই কুমোরপাড়া নয়, এর সাথে জড়িয়ে আছে বহু অজানা প্রাচীন ইতিহাস। প্রাচীন এই জনপদে গঙ্গা যেমন তার গতিপথ বদলেছে, তেমনি সময়ের সঙ্গে বদলেছে শহরের ইতিহাস। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। বাণিজ্যিক কারণে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের আমন্ত্রণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠিয়াল জোপচার্নক সুতানুটি গ্রামে আশ্রয় নিয়েছিলেন 17 শতকের একেবারে শেষ দিকে, 1690-এর অগাস্ট মাসে। সেই সূত্র ধরে কয়েক বছরের মধ্যেই সুতানুটির পাশের গ্রাম কলকাতাতে স্থাপিত হয় কোম্পানির প্রধান বাণিজ্য কুঠি। তখনও কিন্তু কলকাতা গ্রাম। এই শহরের প্রকৃত নগরায়ন আরম্ভ হয় পলাশির যুদ্ধের পরে। কোম্পানির কুঠির টানে কাজের আশায় গ্রামাঞ্চলের মানুষ তখন ধীরে ধীরে কলকাতায় ভিড় করছে। তাদের কলসি হাঁড়ির যোগান আসছে ওই কুমোরপাড়া থেকেই। ইতিমধ্যে ভাগ্যান্বেষণে বাংলার নদিয়া জেলা, বিশেষত কৃষ্ণনগর থেকে কিছু পুতুলের কারিগরও এসে বসতি করেছেন কুমোরটুলিতে। একদিকে হাঁড়িকুঁড়ি, তার পাশাপাশি মাটির খেলনা পুতুল, মিলে মিশে চলছিল বেশ। কিন্তু দিন বদলের ফলে বাজারে যখন কাঁসা পিতলের বাসন আসতে আরম্ভ করল, তখন সমস্যায় পড়লেন ওই সব কুমোরেরা। মাটির বাসনের বাজার মন্দা দেখে আদি কুমোরকুলের কেউ কেউ কৃষ্ণনগরের শিল্পীদের কাছ থেকে পুতুল গড়ার কাজ শিখে টিকে গেলেন সেখানে, আর যারা পারলেন না চলে গেলেন অন্যত্র। সায়ন, পলাশির যুদ্ধের পর রাজনৈতিক ও সামাজিক পালাবদল তো হলো, কিন্তু তার বেশ কিছু বছর আগে যে ঘটে গেল এক বিশাল পরিবর্তন, সেটার কথা তো বললে না। হ্যাঁ পিনাকি, একদমই। কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও উত্তর কলকাতার গিন্নির কথা, যাকে ছাড়া কুমোরটুলির ইতিহাস অসম্পূর্ণ। অবশ্যই। কথিত আছে প্রায় 500 বছর আগে হিমালয়ে তপস্যারত কালীবর নামে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান যে দক্ষিণে সতীর অঙ্গ পড়েছে। সেই অঙ্গ খুঁজে বের করে মায়ের প্রতিষ্ঠা করতে হবে। কালীবর নদীপথে এখানে এসে একটি বেদি, কিছু ফুল ও হাড়গোড় পড়ে আছে দেখতে পান। কালীবর ভাবেন এই সেই স্থান। আসলে সেটি ছিল ডাকাতদের আস্তানা। ডাকাতি করার আগে ডাকাতরা মায়ের উদ্দেশ্যে বলি দিত। তিনি হোগলা পাতার একটি কুটির তৈরি করে তপস্যা শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন। মা তাকে এই মন্দিরে মূর্তিতে দেখা দেন। কালীবর সিদ্ধি লাভ করেন, তাই মায়ের নাম হয় সিদ্ধেশ্বরী। মা তাকে বলেন সতীর অঙ্গ পেতে তাকে আরও দক্ষিণে যেতে হবে। মা তাকে যে মূর্তিতে দেখা দিয়েছিলেন, তিনি সেই মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর দেবী মূর্তির ভার 2 কাপালিকের হাতে সমর্পণ করে মায়ের আদেশে আরও দক্ষিণে রওনা দিলেন। তারপর অনেক বছর কেটে গেছে। কালক্রমে কাপালিক ও ডাকাতদের হাত থেকে হাত বদল হয়ে মায়ের পুজোর ভার এলো গৃহীর হাতে। প্রথমে মন্দিরটি ছিল হোগলা পাতা। অনেক পরে কুমোরটুলির গোবিন্দ মিত্রের পরিবার মন্দিরটি তৈরি করে দেন। বর্তমান মন্দিরটি কয়েকটি ঘর সহ একটি দালান। ডাকাতেরা মায়ের আরাধনায় দিত নরবলিও, কিন্তু এখানেও রয়েছে ভিন্ন কাহিনী। বলা হয় একদিন গঙ্গায় ভেসে আসা 2 বালকের বলি কথা ভাবে ডাকাত দল। ঠিক তখনই ওই বালকদের বাঁচান কাপালিক। কথিত রয়েছে দেবীর আশীর্বাদেই সম্পূর্ণ হয় ওই কাজ। পরবর্তীতে ওই বালকদের পরিবারের হাতেই পুজো পেতে শুরু করেন সিদ্ধেশ্বরী কালী। এক সময় ওই চক্রবর্তী পরিবারের হাত থেকে পুজোর ভার চলে যায় বলাগড়ের মুখার্জি পরিবারের হাতে। চক্রবর্তীদের বংশ লুপ্ত হওয়ায়
তাদের আত্মীয়দের হাতেই পুজো পান দেবী। আজও সেই মুখোপাধ্যায় পরম্পরাই রয়েছে বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। বর্তমান পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা আরও জানতে পারি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে যে চিতপুর রোড বা রবীন্দ্র সরণি দেখতে পাওয়া যায়, 500 বছর আগে তার একদম গা ঘেঁষে বয়ে যেত গঙ্গা, যে পথে এসেছিলেন তপস্বী কালীবর। জানা যায় ডাকাতেরা জঙ্গলে ঘেরা এই মন্দিরে পুজো দিয়ে সুড়ঙ্গ পথে গঙ্গায় নৌকো নিয়ে বেরোতো ডাকাতি করতে। ঠাকুর রামকৃষ্ণ এই মন্দিরে আসতেন। একবার কেশবচন্দ্র সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঠাকুর সিদ্ধেশ্বরী মায়ের কাছে ডাবচিনি মানত করেছিলেন। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ঠাকুর রামকৃষ্ণের কৃপাধন্য। ঠাকুর তাকে বলেছিলেন, যা উপেন, মা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর, তোর এক দরজা 100 দরজা হবে। তাই হয়েছিল। নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এই মন্দিরে আসতেন। তিনি নাটক রচনা করে খসড়াটি প্রথমে মায়ের পায়ে ছুঁয়ে তারপর নাটকের মহড়া শুরু করতেন। তিনি আদর করে এই মাকে উত্তর কলকাতার গিন্নি বলে ডাকতেন। বাহ, বেশ সুন্দর নাম, উত্তর কলকাতার গিন্নি। এরকম আরও অনেক ইতিহাস আছে কুমোরটুলি নিয়ে, সে কথায় আসছি। তার আগে ছোট্ট একটা কথা আপনাদের না বললেই নয়। শুধু শহর কলকাতা নয়, রোমাঞ্চকর অনেক অজানা ইতিহাস ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেই সব ইতিহাসও আমরা নিয়ে এসেছি এবং আরও নিয়ে আসব আপনাদের জন্য। শুনতে ভুলবেন না কিন্তু সেই সব ইতিহাসও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কুমোরটুলির অবস্থানটা ঠিক কোথায়, সাবেক কুমোরটুলির ঠিক কোথায় ছিল আজ তা বলা কঠিন। কেন? 1737 খ্রিস্টাব্দে কলকাতা ও সমগ্র দক্ষিণবঙ্গে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও ভূমিকম্প, যার জন্য প্রচুর প্রাণহানির সাথে সাথে ঘটে যায় ভৌগোলিক পরিবর্তনও। গঙ্গা বা হুগলি নদী এবং অনেক নদীরই গতিপথ পরিবর্তন হয়ে যায়। গঙ্গা বা হুগলি নদী সরে যায় আরও পশ্চিমে, বর্তমান অবস্থান তারও কিছু পরে। গঙ্গা বা হুগলি নদীর সঙ্গে সাবেক কুমোরটুলিও তার অবস্থান পাল্টেছে বারে বারে। আজকের কুমোরটুলির অবস্থান হল বাগবাজারের ঠিক পাশেই। মূল কুমোরটুলি অংশটি রয়েছে বনমালী সরকার স্ট্রিটকে কেন্দ্র করে। উত্তরে কুমোরটুলি স্ট্রিট, দক্ষিণে অভয় মিত্র লেন, পশ্চিমে স্ট্র্যান্ড রোড আর পূর্বে রবীন্দ্র সরণির মধ্যবর্তী জায়গা। অবশ্য এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আরও অনেকটা জায়গাই এখন মৃৎশিল্পীদের দখলে চলে গিয়েছে। আদিতে ওই সব জায়গাগুলির মালিকানা ছিল গোবিন্দরাম মিত্র, গোকুলচন্দ্র মিত্র, বনমালী সরকার, নন্দরাম সেন প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের। পরে ভাগ্যকুলের রায় পরিবারের কলকাতার বসতবাড়িও তৈরি হয়েছিল ওই অঞ্চলে। তাদের জমির কিছু অংশ এখন কুমোরটুলির অন্তর্গত। এইসব ব্যক্তিরা কেউই কিন্তু মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা ছিলেন সে যুগের এক একজন স্বনামধন্য মানুষ। প্রথমে আসা যাক গোবিন্দরাম মিত্রের কথায়। সে যুগে লোকে তাকে বলতো ব্ল্যাক জমিদার। অসম্ভব দাপুটে ওই জমিদার দুর্নীতিপরায়ণও ছিলেন। গোবিন্দরাম মিত্রের পিতার নাম রত্নেশ্বর এবং পিতামহের নাম ছিল হংসেশ্বর। আনুমানিক 1686 থেকে 87 খ্রিস্টাব্দে গোবিন্দরাম ব্যারাকপুর বা চনকের নিকটবর্তী একটি গ্রাম থেকে এসে গোবিন্দপুর গ্রামে বাস করতে থাকেন। 1730 সালে তিনি চিতপুর রোডের উপরেই প্রতিষ্ঠা করেন এক বিশাল পঞ্চরত্ন মন্দির ও তাকে ঘিরে 3টি দোচালা ও 2টি নবরত্ন মন্দির সহ এক মন্দির কমপ্লেক্স। সাহেবরা এই বিশাল পঞ্চরত্ন মন্দিরকে বলতো প্যাগোডা। প্রতিষ্ঠার মাত্র 7 বছরের মধ্যে 1737-এর ঝড়ে ভেঙে পড়ে মন্দিরের চূড়া। আরও পরে আস্তে আস্তে পুরো মন্দিরটি ভেঙে যায়। পুরনো কলকাতার কয়েকটি ছবিতে গোবিন্দরাম মিত্রের ওই প্যাগোডার উল্লেখ রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, 1737-এর এই ঝড় এবং ঝড়ে বিধ্বস্ত জায়গাগুলি নিয়ে আমাদের একটি ভ্লগ রয়েছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু কুমোরটুলির ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে আরও পিছনে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আদেশ দেওয়া হয় একই পেশার সঙ্গে যুক্ত মানুষরা থাকবেন একটি নির্দিষ্ট স্থানে। সেই অনুযায়ী গড়ে ওঠে কলুটোলা, আহিরিটোলা, ছুতোরপাড়া এবং অবশ্যই কুমোরটুলি। ব্রিটিশদের নথিতে সেই থেকে শুরু। এখানে আরও একটা কথা বলার,
সে বছরই রাজা নবকৃষ্ণদেব কলকাতায় শুরু করেন দুর্গাপুজো। অবশ্য তারও আগে থেকেই কলকাতার কাছে বরিশায় সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজো শুরু হয়। অনেক ইতিহাসবিদদের মতে সেটাই কলকাতার প্রথম বনেদি বাড়ির শারদীয়া দুর্গাপুজো। রাজা নবকৃষ্ণদেবের বাড়ির পুজোয় কুমোরটুলিতেই প্রথম দুর্গা প্রতিমা গড়া হয় বলে ধারণা, যদিও আদি কুম্ভকার বা মৃৎশিল্পী সম্প্রদায়েরা এখানে মূলত তৈরি করতেন মাটির বাসনপত্র। অনুমান করা হয় যে এদের অধিকাংশেরই নিবাস ছিল হুগলির সপ্তগ্রামে। সরস্বতী নদী মজতে শুরু করলে তারা এসে ওঠে গঙ্গা সংলগ্ন অঞ্চলগুলিতে। 20 শতকের গোড়াতেও চল ছিল মাটির বাসন বানানোর। কলকাতায় দুর্গাপুজোর প্রচলনের পরেই নদিয়া থেকে আসতে শুরু করেন মৃৎশিল্পীরা। শুরু হয় দেবী মূর্তি তৈরির কাজ। ক্লাইভের আমল থেকে দুর্গাপুজোর শুরু হলেও প্রতিপত্তি দেখানো চালু হয় ওয়ারেন হেস্টিংসের আমলে। মধুসূদন পাল, কাঙালিচরণ পাল প্রমুখ ছিলেন প্রথম যুগের শিল্পী। তারপর দেবীর আদলে, ছাঁচে, পোশাকে, চালায় এসেছে বহু পরিবর্তন। সামাজিক রাজনৈতিক পরিস্থিতিও জড়িয়ে তার সঙ্গে। প্রথম যুগের একচালা বাড়ির ঠাকুরের সনাতন রূপ ছিল হলুদ রঙের প্রতিমা, আম পাতার রঙের অসুর আর সাদা ঘোড়ার মতো মুখের সিংহ। 18 শতকের শেষের দিকে ভিক্টোরিয়া ভারতের রানী হওয়ার পর ওয়েলেসলি রাজভবনের তোরণে বসান কেশর দোলানো সিংহের মূর্তি। ক্রমে এই রূপটিকেই দেখা যেতে লাগলো দুর্গার বাহনেও। কুমোরটুলিতে ছিল আঁকার কাজের রমরমা। মাটির শাড়িতে আঁকা হতো বহু ধরনের নকশা। আর ছিল চালচিত্রের কাজ। চালের নামেরও ছিল বাহার। রামচন্দ্রী, দশাবতরী, ইন্দ্রাণী, ব্রহ্মাণী, কৈলাসী। প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত, আর্থিক মন্দা ও শিল্পায়ন, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, দাঙ্গা, দেশভাগ আর স্বাধীনতার ঘটনায় জেরবার বাঙালি জীবন। সেই হিংস্রতাই যেন এসে পড়ল অসুরের মুখে। এই কুমোরটুলিতেই অবস্থিত মা ঢাকেশ্বরীর মন্দির। দেবী দুর্গাকে কলকাতায় 1947 সালে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে আনা হয়। এই মূর্তি 1.5 ফুট লম্বা এবং দেবী দুর্গার মতন তিনিও সিংহবাহিনী। লোকের মুখে শোনা যায় যে মহারাজ বিজয় সেনের স্ত্রী লাঙলবন্দ থেকে ফিরবার সময় একটি পুত্রের জন্ম দেন, যার নাম রাখা হয় বল্লাল সেন। এই বল্লাল সেনই ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বাংলা ভাষায় একসময় বিখ্যাত কিন্তু বর্তমানে বিস্তৃত প্রবাদের তালিকা কিন্তু দীর্ঘ। বনমালী সরকারের বাড়ি, গোবিন্দরাম মিত্রের ছড়ি, উমিচাঁদের দাড়ি, হুজুরি মলের কড়ি, কে না জানে। প্রবাদ শুনলেই বোঝা যায় যে এই 4 জন যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাই তাদের সম্পর্কে জানাটা স্বাভাবিক। প্রবাদটা লোকে মুখে ছড়িয়ে পড়ার সময় সাধারণ মানুষ এই 4 জনের সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও এখন বহু মানুষ এই 4 জনের মধ্যে হয়তো একজনের নামও জানেন না। বনমালী সরকার পাটনার প্রথম দেওয়ান হয়েছিলেন। দেওয়ানি এবং ব্যবসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। সেই উপার্জিত অর্থের কিছুটা ব্যয় করে তিনি এক বিশাল বাড়ি তৈরি করিয়েছিলেন। সম্ভবত 1740 থেকে 1750 সাল নাগাদ উত্তর কলকাতার কুমোরটুলি এলাকায় বাড়িটি তৈরি করা হয়েছিল। বাড়ির আকার, স্থাপত্য শৈলীর কথা ক্রমে লোকমুখে ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষের কাছে পরিচিত সেই বাড়ির বর্ণনা দিতেই প্রবাদের প্রথম অংশের জন্ম হয়। উত্তর কলকাতার বনমালী সরকার স্ট্রিট এই বাড়ির গল্পের সাক্ষী হিসাবে রয়েছে। গোবিন্দরাম মিত্র, ব্রিটিশরা পর্যন্ত এই জমিদারকে সামলে চলত। হলওয়েল গোবিন্দরামের বিরুদ্ধে চাকরি ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ করেছিলেন, কিন্তু শেষ অবধি গোবিন্দরামের শাস্তি হয়নি। ধনী এবং প্রভাবশালী এই জমিদারের কঠোর মানসিকতা বোঝাতেই প্রবাদের দ্বিতীয় অংশ লোকমুখে ছড়িয়ে পড়ে। এবার আসি উমিচাঁদের কথায়। উমিচাঁদ সম্ভবত নুন এবং আফিমের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তিনি ব্রিটিশ এবং মুর্শিদাবাদের নবাব উভয়ের ঘনিষ্ঠ ছিলেন। দুই পক্ষের ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন। সিরাজদৌল্লার বিরুদ্ধে চক্রান্তে তিনি যুক্ত ছিলেন। পলাশির যুদ্ধের পর তিনি নবাবের উদ্ধার হওয়া সম্পত্তির 5% দাবি করেছিলেন, যার মূল্য সেই সময় প্রায় 40 কোটি টাকার কাছাকাছি ছিল। রবার্ট ক্লাইভ তাঁর সঙ্গে ছল করে প্রথমে রাজি হয়ে পরে তাকে দিয়ে চুক্তির কাগজে সই করিয়ে নিয়েছিলেন, যে চুক্তিতে উমিচাঁদের কোনো অংশ প্রাপ্য ছিল না। এই ছলচাতুরির খেলায় শেষ পর্যন্ত উমিচাঁদ ইংরেজদের সাহায্য করার পরিবর্তে একটা টাকাও পাননি।
উমিচাঁদের দাড়ির ব্যবহার সম্ভবত প্রবাদের তৃতীয় অংশের জন্ম দিয়েছে, যদিও এই ব্যাপারে মতভেদ রয়েছে। হজুরিমল সম্ভবত উমিচাঁদের বন্ধু ছিলেন। হজুরিমল পেশায় ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন। সেই টাকার কিছু অংশ তিনি জনসাধারণের জন্য ব্যয় করেছিলেন। বৈঠকখানা এলাকায় একটা পুকুর খনন, স্নান করার জন্য গঙ্গার ঘাট বাঁধানোর মতো বহু কাজ করার কারণে তিনি মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। হজুরিমলের জীবনযাত্রার কারণে তার ব্যবসা এবং সেই ব্যবসা থেকে লাভ বিষয়ে বিভিন্ন গল্প মানুষের মুখে মুখে ঘুরত। হজুরিমলের বিস্তর টাকার কথা যে সবাই জানে, সে কথা বোঝাতে প্রবাদটা ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে। বাংলা ভাষার প্রবাদ এবং বাংলার ইতিহাস অনেক ক্ষেত্রেই জড়িয়ে আছে। ইতিহাসের পাতায় খুঁজলে বাংলার মানুষ হয়তো আরও অনেক অজানা গল্প খুঁজে পাবে। কি সত্যিই কুমোরটুলি জংশন না? কত বিচিত্র ইতিহাসের সাক্ষী। আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।